কুরোসাওয়া, তো ওগুলো উচ্চারণ করতে পারি না, কুরোসাওয়া বলে পরিচালক, জগদ্দীপ ঠাকুর পরিচালক কুরোসাওয়া, তার রসমন বলে একটা চলচ্চিত্র আছে, সিনেমা। তাতে তিনি সত্যের আপেক্ষিকতা এই ব্যাপারটাকে আমাদের সামনে, চোখের সামনে তুলে ধরেছে। অদ্ভুত সুন্দরভাবে সিনেমার মধ্যে এই সত্যের আপেক্ষিকতার দিকটা তুলে ধরেছে। কিরকম? একটা গ্রামের পথে একজন সাধারণ লোক, তার খুব সুন্দরী স্ত্রী থাকাতে কি বিপদ। সুন্দরী স্ত্রীকে হাত ধরে নিয়ে সেই বনের মধ্যে সে যাচ্ছে। এবার সেই যে বনের যে হত্যাকর্তা তাজা মারু, যে দস্যু, সে সেখানে সে ঝাঁপিয়ে পড়েছে এবং সেই লোকটাকে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছে। বেঁধে সে সুন্দরী বধূটিকে তার সামনে ধর্ষণ করেছে। এবং যখন ধর্ষণ করছে তখন সেখানে বৃষ্টি হচ্ছিল এবং 3 জন লোক দাঁড়িয়ে সেই জিনিসটা দেখছিল। একজন ধর্মযাজক, একজন কাঠুরিয়া, আর একজন সাধারণ একজন লোক। তারা 3 জনে এই ঘটনাটাকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এবারে যখন বিচারের জন্য ব্যাপারটা যাওয়া হলো, তখন দেখা গেল যে এক একজনের কথার সঙ্গে এক একজনের কথা মিলছে না। ধর্মযাজক যা বলছে তার সঙ্গে কাঠুরিয়ার কথা মিলছে না, কাঠুরিয়া যে কথা বলছে তাতে সাধারণ লোকের কথা মিলছে না। এবং সবচেয়ে আশ্চর্য, যে সুন্দরী বধূটি যে কথা বলছে সেটা কারোর সঙ্গে মিলছে না। ট্রুথ অ্যাবসলিউট নয়, ট্রুথ হচ্ছে রিলেটিভ। রসমন সিনেমাতে কুরোসাওয়া চোখে আঙুল দিয়ে দেখে নিচ্ছে যে চিরন্তন সত্য বলে কোনো কথা নেই। তুমি যেভাবে দাঁড়িয়ে, যেখান থেকে দাঁড়িয়ে যে জিনিসটাকে যেভাবে দেখছো সেইটি হচ্ছে সত্য। অতএব চিরন্তন সত্য বলে কোনো কথা রাখতে পারে না। এই কুরোসাওয়ার ফিল্মটাকে অবলম্বন করে আমাদের অশোকরা একটা করেছে, রুদ্রপ্রসাদরা করেছিল মাননীয় বিচারক মন্ডলী বলে একটা নাটক, তারা অনেকটা একটু অবলম্বন করেছিল। এবারে দুটো সিনেমার কথা বলি, শেষ করবো। একটা হচ্ছে বিপ্লবী ক্ষুদিরাম, বাংলা সিনেমা। বিপ্লবী ক্ষুদিরামের কথা তোমরা সবাই জানো। একটা কিশোর বয়স্ক ছেলে দেশ উদ্ধারের ব্রতে সাহেব নিধন করতে গিয়ে ধরা পড়ে এবং তার ফাঁসি হুকুম হয়। সিনেমাটাতে আসি, সিনেমাতে দেখাচ্ছে যে ভোরবেলায় ক্ষুদিরামের ফাঁসি হবে, রাত্রিবেলা ক্ষুদিরামের দিদিকে দেখাচ্ছে, যে দিদি ক্ষুদিরামকে মানুষ করেছিল। সেই দিদি রাত্রিবেলা জেগে জেগে ঘড়ির দিকে তাকিয়ে আছে, পেন্ডুলামটা দুলছে, ঘড়ির কাঁটা আস্তে আস্তে এগোচ্ছে এবং সকাল 6টা হলে তার প্রিয়তম ভাইয়ের ফাঁসি হবে। পরিচালক এই ছবিটা আমাদের সেখানে বারবার দেখাচ্ছে। আর দিদি হাওয়া করে কাঁদছে যত সময় এগিয়ে আসছে। একটা সময় সেই পেন্ডুলামটা সিনেমার কায়দায় ফাঁসির দড়ি হয়ে গেল। সেই ফাঁসির দড়ির মধ্যে দিয়ে মাথাটা গড়িয়ে ক্ষুদিরাম বলছে, দিদি তুই কাঁদিস না, আমি আবার ফিরে আসবো, আমি তোর কাছে আবার চলে আসবো। দিদি হাওয়া হাওয়া করে কাঁদছে, ক্ষুদিরাম কাঁদছে এবং ফিরে আসার সেই একটা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে সিনেমাটা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। এই সিনেমা দেখে এসে আমার বাবা বললেন, ভালো ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়েছে, ভালো, কিন্তু তোমরা কেউ এই সিনেমাটা দেখো না, এই সিনেমাটা দেখো না, ভয়ঙ্কর, এই জিনিস সহ্য করা যায় না, এই জিনিস দেখতে নেই। তাহলে একটা বিপ্লবী ছেলে যে বিপ্লবী আন্দোলনের জন্য প্রাণ উৎসর্গ করছে, সেই ছবিটা পরিচালক তুলে ধরতে পারলেন না, বলছে উল্টো পাবে। এটা দেখে কেউ আর বিপ্লব করতে যাবেই না, ভয়ই যাবে না, তুমি খেলবো না বলে সবাই ব্যাক করবে। আর একটা ভিয়েতনামের সিনেমার কথা বলি, দি রোড দ্যাট
লিডস টু দ্য ভিলেজ, রাস্তা যেটা গ্রামের দিকে গিয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের আক্রমণ হচ্ছে ভিয়েতনামে, লড়াই চলছে, অসম লড়াই। ভিয়েতনামের মানুষরা সেই লড়াইতে সবাই ঝাঁপিয়ে পড়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের আক্রমণের পরের পর চলছে। স্কুলের একটু উঁচু ক্লাসের ছেলেরা, মেয়েরা পিঠেতে স্কুলের বইপত্রের ব্যাগ আর হাতে একটা করে মেশিন গান, ভাবু, নিয়ে স্কুলে যাচ্ছে। টেবিলেতে মেশিন গানটা রেখে ক্লাস করছে। যেই বাইরে সাইরেন বাজছে, মানে বোমা বিমান আসছে, অমনি তারা সব জানলা ফাঁক করে সেখান থেকে মেশিন গানটাকে তাক করে সবাই দাঁড়িয়ে গেল। বোমা বিমান চলে গেল, আবার যে যার ক্লাসে বসে গেল। সেদিন ভিয়েতনামের মানুষ এই লড়াই করেছিল, এবং এই লড়াই করেছিল বলে তোমরা সবাই জানো। তো অত বড় মার্কিন সাম্রাজ্যবাদের যত রকম আত্মহত্যা সব হার মেনে গিয়েছিল, এবং মার্কিন সাম্রাজ্যবাদকে ভিয়েতনাম থেকে সরে আসতে হয়েছিল, ভিয়েতনামকে ছেড়ে দিতে হয়েছিল। সেদিন ভিয়েতনামের জয় হয়েছিল, কিন্তু সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। এর উপর সিনেমা বিরোধ দ্যাট লিডস টু দ্য ভিলেজ। একটা ছেলে স্কুল থেকে এসে মাকে বলে, মা বলে আমাকে তো আজকেও ডাকলো না। ডাকবে রে বাবা, ডাকবে। এবার বলেছে যখন মেয়েদেরকে ডাকবে, বিদ্যুৎ রেখেছে, সময় এলে ঠিক ডাকবে, তুই ব্যস্ত হোস কি। আমার ছেলে স্কুল থেকে এসে বলে, মা আজকে ওকে ওকে ডাকলো, ওকে আমাকে তো ডাকলো না। এই করতে করতে একদিন ছেলেটা এসে বলে, মা আমায় ডেকেছে। সব জানি যুদ্ধে ছেড়ে যাবে, ছেলেকে সাজিয়ে গুজিয়ে দিয়ে মা ছেলেকে পাঠিয়ে দিয়েছে ওদের ওখানে। সেখান থেকে ওরা ট্রেনিং ক্যাম্পে চলে যাবে, 3 মাস ধরে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দিয়ে ওদের শিক্ষা করে তারপরে ওয়ার ফিল্ডে তারা যাবে। ও তো হয়ে করতে গেল, মা ছেলেকে বিদায় জানিয়ে দিল, ছেলে চলে গেল। সেখানে গিয়ে ট্রেনিং ক্যাম্পে গিয়ে ট্রেনিং ছেড়ে দিল, এবং 3 মাস হয়ে গেল। ছেলে মাকে চিঠি লিখছে যে, মা এবারে আমরা ওয়ার ফিল্ডে যাব, একদম ফ্রন্টে যাব, যুদ্ধের ক্ষেত্রে আমরা যাব, এবং আমরা যে রাস্তা দিয়ে রুট মার্চ করতে করতে যাব, সেই রাস্তাটা আমাদের গ্রামের পাশ দিয়ে গিয়েছে। তো তুমি একটু খেয়াল রেখো, যখন আমাদের আওয়াজ পাবে তখন তুমি ছুটে এসে বড় রাস্তার ধারে দাঁড়াবে, তাহলে তোমাকে আমরা দেখতে পাবো। মা অধীর আগ্রহে ছেলের জন্য রাস্তার ধারে অপেক্ষা করছে। দূর থেকে দেখাচ্ছে একটা ট্রুপ আসছে, মার্চ করতে করতে আসছে। সূর্যের আলো ব্যানেটে করে চকচক করছে, প্রত্যেকের মুখগুলো চকচক করছে। তারা সব দীপ্ত ভঙ্গিতে সামনের দিকে মার্চ করতে করতে এগোতে 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 আসছে। এবং ছেলেরা গ্রামের কাছে এসে ছেলেটাকে দেখাচ্ছে, ছেলেটা মাকে খুঁজছে গ্রামে, মা কোথাও, মা কোথাও। যেই মাকে দেখতে পেয়েছে, ছেলে ওদিকে ঘাড় ঘুরিয়েছে। ঘাড় ঘোরাবার সঙ্গে সঙ্গে ট্রুপের আর যারা ছিল তারা সবাই ওদিকে ঘাড় ঘুরিয়েছে, এবং সবাই ঘাড় ঘুরিয়ে স্যালুট করেছে। সিনেমাতে আর মাকে দেখাচ্ছে না। এবারে একটা সিনেমাতে মাকে আর দেখাচ্ছে না, এরা দীপ্ত ভঙ্গিতে রুট মার্চ করতে করতে যাচ্ছে। সূর্যের আলো বেইনেটে পড়ে চকচক চকচক করছে, প্রত্যেকে ডান দিকে মুখ করে স্যালুট করে যাচ্ছে। আর মাকে না দেখিয়ে একটা প্রসারিত হাত, সমস্ত পর্দা জুড়ে তাদের বিদায় জানাচ্ছে, তাদের বিদায় জানাচ্ছে। এখানে সিনেমা শেষ। এবং এই সিনেমা যখন আমি দেখেছি, আমার মতো
একটা বাংলা পড়া ভেত একটা বাঙালি, তারও মনে হয়েছিল যে আমার দেশ যদি আক্রান্ত হয় তাহলে আমি যুদ্ধে যাব না, একে ওকে ধরে যুদ্ধে থেকে বাঁচবার জন্য আসবো না। ভিয়েতনামের সেই ছবি আমাদের মনের মধ্যে সেই উত্তেজনা সৃষ্টি করেছিল। এইটি হচ্ছে জীবনের কথা। আমার বলা এখানে শেষ। নমস্কার।